লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করেছিলে, কিন্তু মাঝে মাঝে দেখছিলাম তুমি জয়েনিং করতে সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের হাতে। আম, আগের ক্লাসে আমরা পড়েছিলাম, একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলাম কালার চেঞ্জ, ব্লু কালার কি করে হয় বা ওই রেড ব্লাড কালার কি করে হয়। উম, যদি ভিডিও দেখো, আমি আপলোড করেছি, তাহলে হয়তো বুঝতে পারবে কি দেখেছি। আর যেটা পড়েছিলাম ওই আগেরই মতন, আগের বারে পড়েছিলাম বিভিন্ন স্পাইসেস, মশলা বা সবজিতে উম, কি কি কেমিক্যাল থাকে। পার্টিকুলারলি একটা সবজি তুমি নিলে ধরো, উম, বা কোনো স্পাইসেস নিলে কিচেন ঘর থেকে, মানে লঙ্কার মধ্যে কি থাকে, কিংবা আম, সরষে তেলের মধ্যে কি থাকে, শসার মধ্যে কি থাকে, টমেটো, ক্যারট, মানে বা ধনেপাতা, এগুলো যে এক একটা স্পেশাল গন্ধ, সেটা কোন কেমিক্যালের জন্য, সেগুলোই আলোচনা করেছিলাম। দীপম রূপম, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, দিয়ে আমি বলেছিলাম যে চোখের সামনে তোমরা যা কিছু দেখছো, বা রান্নাঘরে, বা ফল, বিভিন্ন ফল, বিভিন্ন উম, যে যে গরম মশলাটাকে ফল থাকে বা খাবার দাবার হয়, সেগুলো উম, তোমরা দেখবে, দিয়ে চার পাঁচটা এরকম ফলমূলের আম, ভিতরে কি থাকে সেগুলো তোমরা করবে, হোমওয়ার্ক টাইপের দিয়েছিলাম। দীপম রূপম, তোমরা কি কিছু করেছো? ধরো ধরো ম্যাঙ্গোর স্যার মধ্যে লবঙ্গ। হ্যাঁ, বলো। স্যার লবঙ্গে ইউজিনল থাকে। আচ্ছা, আর আর কিছু চেক করেছিলে? স্যার বেলে পেকটিন থাকে। বা আর ঠিক আছে, তোমরা যেগুলো যেগুলো দেখেছো, যেমন বললে লবঙ্গে থাকে, বেলে থাকে যে কেমিক্যাল, সেরকম তুমি আরো দু তিনটা করবে, দিয়ে ছবিতে বা স্যার খাতাতে। নয়নতারায় ট্রিপ্রোপ্লাস্টিন থাকে মনে হয়। কিসে কিসে? নয়নতারাতে। নয়নতারা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বিভিন্ন এই ফুল, ফল, সবজি সবেতেই আহ কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল থাকে। হুম এবারে সেই কেমিক্যাল আমাদের সুস্বাদু বা সুগন্ধ, বা তার যে ফ্লেভার, সেগুলোর জন্য দায়ী। হ্যাঁ, তো অনেক সময় এরকমই, তুমি যদি ভেষজ উদ্ভিদ বা ভেষজ যে প্ল্যান্ট হয়, হ্যাঁ, যেগুলো রোগ, অসুখ বিসুখের জন্য কাজ করে, যেমন সর্পগন্ধা, রেসাপিন, কুইনাইন, এগুলো তোমরা শুনেছো, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এমনি তেমনি তুলসী পাতা, কিংবা নিম পাতা বা নিম গাছ, তুলসী গাছ, বিভিন্ন ভেষজ উদ্ভিদ, আরো অনেক কিছু আছে ধরো। তারপরে এমনি ধরো, যে শাক আমরা খাই, বিভিন্ন শাকের মধ্যেও অনেক কেমিক্যাল থাকে বা ভিটামিনস থাকে। আম, সেগুলোর সেগুলো কোনো কোনো প্রত্যেকটা গাছে হয়তো একটা করে মেন মেন কম্পাউন্ড থাকে। তো তোমরা এরকম ইন্টারেস্টেড থাকলে তোমরা দেখতে পারো, যে এটা খাচ্ছি, তার মানে এটাতে কি কেমিক্যাল আছে। যেটা তুমি খাচ্ছ সেটা বেসিক্যালি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এগুলোই। হুম তুমি যে খাচ্ছ, সেগুলো আমরা যে খাই সারা দিন, সকাল থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে টিফিন, ডিনার, যা কিছু খাচ্ছি সবই এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, দুধ, এগুলোই খাচ্ছি। কিন্তু এগুলোর সঙ্গে ওই সব কেমিক্যালও আছে। মানে ধরো তুমি চাল খাচ্ছো, তাহলে চাল কার্বোহাইড্রেট, তাই না?
ইয়েস স্যার। কিন্তু হ্যাঁ, চাল কার্বোহাইড্রেট, কিন্তু ওই চালে শুধু কার্বোহাইড্রেট থাকে না, চালে আরো অনেক রকমের মেটাল থাকে, হ্যাঁ, খনিজ লবণ থাকে, হ্যাঁ। তারপরে তুমি যখন খাচ্ছ, ধরো একটা মাছ খাচ্ছ, হ্যাঁ, কি মাংস খাচ্ছ, হ্যাঁ, তো মাছ আর মাংস এগুলো তো প্রোটিন, বা ডিম খাচ্ছ, এগুলোতে প্রোটিন থাকে বেশি পরিমাণে, হ্যাঁ। তো ডিম যে খাচ্ছ, শুধু প্রোটিন খাচ্ছ না, হ্যাঁ, ডিমের মধ্যে আরো অনেক কিছু আছে, হ্যাঁ। তেমনি মাছও যে খাচ্ছ, মাছের মধ্যে শুধু প্রোটিন থাকে না, প্রোটিন হয়তো বেশি পরিমাণে থাকে, হ্যাঁ, মানে মেন উপাদান, কিন্তু তাতে মাছের মধ্যে জল আছে, কিংবা আরো কিছু কার্বোহাইড্রেটও আছে, হুম। তো সব মিলে ফ্যাট আছে, যেটা তেল বেরোয়, মাছে তেল থাকে। তো তার মানে কি, আমরা যেগুলো খাচ্ছি, প্রোটিন ফ্যাট তেল সবই খাচ্ছি, কিন্তু আহ ওইগুলো সব ওই কার্বন হাইড্রোজেন কোনো কেমিক্যাল দিয়েই তৈরি। আবার কার্বোহাইড্রেট যদি তুমি ভাবো, এই কার্বোহাইড্রেটও হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো দিয়েই তৈরি, মানে গ্লুকোজ সুক্রোজ, হ্যাঁ। আবার যদি অনেক হয়, যেমন গাছপালাতে প্রচুর প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, হ্যাঁ। তো এগুলোই মানে চোখের সামনে যা কিছু দেখছি খাচ্ছি সবই এই কেমিক্যাল ফর্মুলা দিয়েই তৈরি, হ্যাঁ। তুমি যদি ধীরে 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 ভাঙতে থাকো এই জিনিসটাকে, তাহলে তুমি এইগুলোই পাবে, শেষে দেখবে এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলোই পাবে। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। তো আজকে আমি আম, তোমরা অনেকে হয়তো জানো, আম, যেটা আমি আজকে হালকা আলোচনা করব, তোমরা হয়তো পড়েই থাকো। ঠিক আছে, আমরা আজকে হালকা আলোচনা করব হেলদি ভাবে জীবনযাপন করতে হলে আম, খাবার খেতে হবে ঠিকই, কিন্তু খাবার ব্যালেন্স করে খেতে হবে, তাই না? এবার খাওয়ার কি কি খাবার আছে, হ্যাঁ, এবং তাদের বিভাগগুলো পড়বো, এবং সে খাবারগুলো কোথায় থাকে, মানে কি কি খেলে সেই সব খাবার খাবো পাবো, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা হয়তো হালকা এগুলো পড়েছো, হ্যাঁ। তো আমি হয়তো কোশ্চেনও করতে পারি, তোমরা জানলে বলবে, হ্যাঁ। তো ডায়েট খাবারের মধ্যে মানে ডায়েটটা পরে আসছি, আম, খাবার নিয়ে আলোচনা করব আমরা। খাবার হচ্ছে আমাদের একটা বেসিক প্রয়োজন, আমাদের খাবার দরকার, কারণ কি, খাবার আমরা খাই কেন, বা না খেলে কি হবে? খাবার হচ্ছে শক্তি দেয়, তোমরা জানো, তাই না? শক্তি দেয়, খাবার হচ্ছে শক্তি দেয়। আমরা আগের বারে একটু পড়েছিলাম যে কি খাবার কত পরিমাণ শক্তি দেয়, মানে কি খাবার কত খেলে কত শক্তি পাওয়া যায়। যেমন তোমরা জানো, হয়তো কার্বোহাইড্রেট 1 গ্রাম খেলে কত শক্তি পাওয়া যায় জানো? এই যে, বলো। কার্বোহাইড্রেট আমরা আগের বারে একবার পড়িয়েছিলাম, যদি তোমরা জানো, হ্যাঁ। কার্বোহাইড্রেট 1 গ্রাম খেলে কত শক্তি দেয়, প্রোটিন কত শক্তি দেয়, হ্যাঁ, ফ্যাট খেলে কত শক্তি দেয়, জলে কি কোনো শক্তি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ। তো খাবার তো শক্তি দেয়, এবারে আমাদের আমাদের সারাদিনে কত শক্তি লাগবে, আমরা সেই পরিমাণ শক্তি কি কি খাবার খেয়ে গ্রহণ করতে পারি, হ্যাঁ, বা পেতে পারি। এবং ধরো চিনিতে শক্তি আছে, চিনি তো কার্বোহাইড্রেট। ধরো আমার 2000 ক্যালোরি দরকার একদিনে,
2000 ক্যালোরি একদিনে আমি চাই। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি আহ ঠিকঠাক ভাবে থাকতে চায়, তাহলে তাহলে ধরো 2000 থেকে 2500 ক্যালোরি তার প্রয়োজন। তো সেই 2000 থেকে 2500 ক্যালোরি সে কি শুধু চিনি খেয়েই নিতে পারে? তাহলে কি সেটা ভালো খাবার হলো, নাকি সব মিলেমিশে খেতে হবে? কার্বোহাইড্রেটে কত ক্যালোরি থাকে জানো, 1 গ্রাম কার্বোহাইড্রেটে? তার মানে 4.6 পার কিলো এরকম। 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। ক্যালোরি, হ্যাঁ। তো জেনারেলি আমরা ধরে নিই 4 ক্যালোরি থাকে, হ্যাঁ, 4 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রামে 4 ক্যালোরি থাকে। তো কার্বোহাইড্রেটে এক 1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে যে ক্যালোরি পাওয়া যায়, 1 গ্রাম প্রোটিন খেলেও সেই পরিমাণ ক্যালোরি পাওয়া যায়। তো কার্বোহাইড্রেট আর প্রোটিন দুটো আলাদা জিনিস, কিন্তু এনার্জি কিন্তু একই পরিমাণ প্রডিউস করে। হুম। তো মনে হবে প্রোটিন খেলে বেশি শক্তি হবে। হ্যাঁ, দীপম কিছু লিখছো নাকি? না স্যার। আচ্ছা। তো কার্বোহাইড্রেট প্রোটিন দুটো খাওয়ার দু রকমের টাইপের। কার্বোহাইড্রেটে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, তোমরা শুনেছো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো উম, নিয়েই তৈরি হয় কার্বোহাইড্রেট। এবং তুমি যদি আরো ভেঙে দাও, তাহলে তোমরা সিম্পল যে কার্বোহাইড্রেটটা জেনেছো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় গ্লুকোজ। তোমরা পড়েছো না সালোক সংশ্লেষ? হ্যাঁ স্যার। হ্যাঁ, সালোক সংশ্লেষে যেটা তৈরি হয় গাছই তৈরি করে। আমাদের শরীর তো তৈরি করতে পারে না গ্লুকোজ, এই জন্য আমরা আম, খাবার খাই, এবং সেই খাবার আম, গাছ থেকে আসতে পারে কিংবা অন্য জায়গা থেকে আসতে পারে। মানে এই যে চাল ডাল, এগুলোতে সবই আছে। যাই হোক, গম, ভুট্টা টুট্টা সবই ওগুলোতে, মানে গ্লুকোজ হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এবারে গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ জুড়ে গিয়ে একটা কমপ্লেক্সও হতে পারে। কিন্তু তুমি ভাঙতে থাকলে দেখা যাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এগুলোই পাবে। হুম। এবার এগুলোতে ওই কার্বন থাকে 6টা, হাইড্রোজেন থাকে 12টা, অক্সিজেন থাকে 6টা। তার মানে কি, 6টা কার্বন, 6টা অক্সিজেন আর 12টা হাইড্রোজেন মিলে গিয়ে একটা কম্পাউন্ড তৈরি হলো, সেটার নাম ধরো গ্লুকোজ। তো গ্লুকোজে তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনই আছে, কিন্তু হয়তো সংখ্যায় কম বেশি। হুম। হাইড্রোজেন বেশি আছে, অক্সিজেন কার্বন কম আছে। তো এরকমই এরকমই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে কার্বোহাইড্রেট তৈরি হলো। তার সঙ্গে যদি নাইট্রোজেন থাকে, হ্যাঁ, তার সঙ্গে যদি নাইট্রোজেন থাকে তাহলে ওটা প্রোটিনের মধ্যে চলে যায়। হুম। প্রোটিনে থাকে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও থাকে নাইট্রোজেন। এবারে প্রোটিন আর কার্বোহাইড্রেট ফর্মুলা অনুযায়ী আলাদা। হ্যাঁ, কিন্তু যদি তুমি 1 গ্রাম কার্বোহাইড্রেট খাও আর 1 গ্রাম প্রোটিন খাও, তাহলে একই পরিমাণ শক্তি তুমি প্রডিউস করবে। হ্যাঁ, চার চার 4 ক্যালোরি। হ্যাঁ। আর তেলে প্রচুর পরিমাণে আম, শক্তি উৎপন্ন হয়। তেলে প্রায় 9 ক্যালোরি মতন তৈরি হয়, মানে 1 গ্রাম যদি খাও। হুম। ঠিক আছে, তো আমরা সেগুলো পরে আলোচনা করব। এখন আমরা যে খাবার খাই সেটা প্রয়োজন, কারণ কি আমাদের শরীর প্রতিদিন প্রতিনিয়ত, তুমি কিছু করো বা নাই করো, মানে তুমি যদি এই যে বসেই আছো আমার কথাগুলো শুনছো, হ্যাঁ, বসেই কথা শুনছো, তার জন্য তোমার একটা ক্যালোরি বার্ন হচ্ছে, শরীরে তোমার একটা ক্যালোরি খরচ হচ্ছে, যেটা তুমি বসে মন দিয়ে শুনছো। এর জন্যই একটা মিনিটে বা একটা ঘন্টায় কিছু পরিমাণ শক্তি তোমার খরচ হচ্ছে। তুমি যে শুয়ে থাকো বা হাঁটাচলা করো, হ্যাঁ, বা খেলাধুলা করো বা বসে পড়াশোনা করো, সমস্ত কাজে সমস্ত কাজে ক্যালোরি খরচ হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের শরীর কিছু পরিমাণ শক্তি খরচ করছে। এবারে ডিপেন্ড করছে তুমি কেমন কেমন কাজ বাজ করছো। তুমি যদি বসে চুপচাপ বসে আছো, তার জন্য কম হয়তো খরচ হবে।
তুমি যদি বেশি করে হাঁটো, দৌড়াও, ছুটো, হ্যাঁ, তাহলে হয়তো বেশি পরিমাণ এনার্জি খরচ হবে পার মিনিটে। তো এইগুলোর জন্যই যদি তুমি এনার্জি খরচ করতেই থাকো, তাহলে তো তোমাকে আবার নিতেই হবে, কোনো কিছু করেই খাবার টাবার খেয়ে টিয়ে তোমাকে আবার সেটাকে ব্যালেন্স করতে হবে। এবারে তুমি ধরো 2000 ক্যালোরি বার্ন করছো, এবং তুমি যদি 2000 ক্যালোরি খাও, তাহলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ মেনটেন করছো, তোমার ওজন হয়তো কনস্ট্যান্ট থাকবে। এবারে যখনই তুমি বেশি বেশি করে খাবে, তখন একটু গেইন করবে। হ্যাঁ, এবারে অনেকের মেকানিজম থাকে বডিতে, বডি আবার কি করে, যে আমি বেশি খেয়ে নিয়েছি, তার মেটাবলিজম যদি ভালো হয়, সে তখন কি করবে না, ও বের করে দেবে। হুম, মানে তুমি বেশি খেলে তুমি যদি কাজ না করো, এবং বিভিন্ন লোকের মেটাবলিজম রেট বিভিন্ন হয়। মানে হজম করার ক্ষমতা, শরীর নিজে নিজে যদি সে মানে এটা বিভিন্ন লোকের বিভিন্ন হয়। তো তো কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে। এবারে কারোর শরীর যদি চায় না আমি মোটা হতে চাই না, তাহলে তার হয়তো যদি ওই মেটাবলিজম রেট ভালো হয়, তাহলে সে হয়তো বেশি খেলেও তার শরীরটাকে বের করে দিবে। হ্যাঁ, তখন শরীরই নিজে নিজেই স্পিড করে খরচ করবে শক্তিটাকে, ওই অবশিষ্ট শক্তিটাকে খরচ করে বের করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি 2000 ক্যালোরি খরচ করো, এবং তুমি যদি 3000 ক্যালোরি খাবার খাও, তাহলে ওই 1000 ক্যালোরি তোমার থেকে যাবে। এবারে 1000 ক্যালোরি মানে প্রায় কত গ্রাম হবে? যদি মানে এটা তো ফ্যাট হিসেবে সঞ্চিত হয়। হ্যাঁ, ওটা তো ফ্যাট হিসেবে সঞ্চিত হয়, তো 1 গ্রাম ফ্যাট বা 1 গ্রাম তেল মানে হচ্ছে ধরো 9 ক্যালোরি। হ্যাঁ, তো প্রায় 100 গ্রাম 100 গ্রাম ওজন বাড়তে পারে। 100 গ্রাম মানে কি, 100 গুণিতক 9, তো 900 ক্যালোরি। হ্যাঁ, আর যদি তুমি 1000 ক্যালোরি বেশি খাও, তাহলে ওই 110 গ্রাম মতন ওজন বাড়তে পারে। এবারে সেটা হলো ধরো একদিন। তুমি যদি এরকম 1 সপ্তাহ বেশি 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 করে খাও, তাহলে হয়তো 1 সপ্তাহে তোমার হয়তো 1 কিলো ওজন বাড়তে পারে। হম, মানে এবারে যদি এটা এবারে এবারে বেশি খেলে তো আবার মানে ক্ষতি, তাই না? সেগুলো আমরা পরে পড়বো, সাইড এফেক্ট এফেক্ট। যাই হোক, ফুড হচ্ছে তাহলে আমাদের আহ প্রয়োজন একটা শক্তির জন্য। হুম, এবারে ফুড তুমি যদি খাও, তাহলে তোমার হেলথ, তুমি যদি ভালো ডায়েট হেলদি ফুড খাও, তাহলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর ভালো থাকবে। হুম, এবারে তুমি কেমন প্রকারের খাবার খাচ্ছ তার উপরে তোমার বডি তৈরি হবে। মানে বডি মানে ধরো তোমার মাসল, তোমার হাড়, বিভিন্ন শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো গঠন হবে। কেমন করে গঠন হবে, আর তুমি তুমি কেমন করে খাবার খাচ্ছ। হম, যদি কেউ কম খায়, তাহলে সে রোগা পাতলা হয়ে যায়। তখন তার গঠনটা ঠিক হয় না। হ্যাঁ, তখন সে উইক উইক ফিল করবে, কাজ ভালো করতে পারবে না। হম, আর যেটা বললাম যে খাওয়ার এনার্জি দেয়, যেটা আমরা যা কিছু কাজ করি না কেন তার জন্য সেই যে এনার্জিটা আমরা খরচ করি, সেগুলো খাওয়ার থেকেই আসে। মানে খাবার খাচ্ছি, কিন্তু খাবার আবার কনভার্টেড হয়ে যাচ্ছে এনার্জিতে। ওই যেমন 1 গ্রাম সমান 4 ক্যালোরি। হ্যাঁ, এবারে ডায়েট তাহলে কি? ডায়েট হচ্ছে যা কিছু আমরা খাচ্ছি, মানে বিভিন্ন প্রকারের খাবার টাবার মিলে যা কিছু খাচ্ছি। হ্যাঁ, একজন ব্যক্তি যা খায় একদিনে, সেটাকে তার একদিনের ডায়েট বলা হলো। হুম, এবারে এই খাবারগুলো হচ্ছে যেগুলো বলছিলাম একটু আগে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ফাইবার, ওয়াটার, এগুলো এগুলো হচ্ছে ধরো আমরা লিস্ট করেছি। হুম, যে এই সব জিনিসপত্র যাতে থাকে আমাদের প্রত্যেকদিন খাবারে। হুম, আমরা জেনারেলি বলে থাকি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। হ্যাঁ, তো ভিটামিনস আমাদের শরীর প্রডিউস করে না। হ্যাঁ, এগুলো কিছু তেমন কিছু প্রডিউস করে না, এই জন্য আমরা সব, যদি আমাদের শরীর যদি এগুলো তৈরি করতে পারতো, আমাদের শরীর যদি এগুলো তৈরি করতে পারতো, তাহলে হয়তো আমাদেরকে না খেলেও হতো। আমাদের শরীর
আহ, যেমন গাছ নিজে থেকে তৈরি করে তার গ্লুকোজ। গাছ যেমন নিজে থেকে তৈরি করে তার খাবার। আহ, কিন্তু আমরা তো সেরকম খাবার তৈরি করতে পারি না, ওই জন্য আমাদেরকে এইগুলো খেতে হয়। হম এবার কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়, যেমন যেমন কি তৈরি হয়, যদি আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে নিই, তাহলে কার্বোহাইড্রেট যে বেশি খেলাম সেটা কিন্তু শরীরে কার্বোহাইড্রেট হয়ে জমা হয়ে থাকলো না। সেই বেশি যে অতিরিক্ত কার্বোহাইড্রেটটা কিন্তু ফ্যাট হয়ে জমে থাকে, সেইটা কিন্তু শরীর করে। সেইটা কিন্তু শরীর তৈরি করতে পারে, যে তুমি যদি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাও, তাহলে ওই বেশি কার্বোহাইড্রেটটাকে শরীরের মেকানিজমের দ্বারা হুম সে ফ্যাটে পরিণত করে দেয়। তোমরা তোমরা যদি না পড়ে থাকো, পরে গেলে পড়বে, যে যদি কিভাবে এই কার্বোহাইড্রেটটা ফ্যাটে পরিণত হয় শরীরে। হ্যাঁ, শরীর এমনি তৈরি করতে পারে না, কিন্তু ওই অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে তৈরি করে করতে পারে ফ্যাটটা। হুম তেমনি আবার যখন শরীরে কার্বোহাইড্রেট কম পড়ে, হ্যাঁ যখন কম পড়ে যায়, তখন ওই ফ্যাটটা আবার পুনরায় কার্বোহাইড্রেটে পরিণত হয়ে যায়। তো তোমরা এগুলো পড়বে পরে। হুম যে আহ কি করে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হয়, কি করে ফ্যাট থেকে কার্বোহাইড্রেট হয়, এইগুলো। তেমনি ভিটামিনস, ভিটামিনস আমরা তৈরি করতে পারি না, তো আমরা ভিটামিনস খাই। বিভিন্ন শাকসবজি বা ফলমূল যুক্ত খাবার খেয়ে আমরা ভিটামিন গ্রহণ করি। তেমনি মিনারেলস ও আমরা যেমন সোডিয়াম ক্লোরাইড, বিভিন্ন মেটালস, এগুলো আমরা খাই। লোকে ক্যালসিয়াম যুক্ত খাবার খায়, আয়রন যুক্ত খাবার খায়, বা যে সমস্ত শাকসবজিতে ক্যালসিয়াম আয়রন আছে, সেগুলো খায়। হম আম, এবার ফাইবার, ফাইবারও একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা গ্রহণ করি। ফাইবার যুক্ত খাবার, ফাইবার যুক্ত খাবার মলমূত্র তৈরি করতে বা ভালো প্রডিউস করতে হেল্প করে। তারপরে তো জল আমরা সবসময় খাই, এবং জল তো দরকার, তোমরা জানো। তো প্রত্যেকটা এই টপিককে আমরা তাদের উৎপত্তি স্থল, তাদের উপকারিতা, তাদের অপকারিতা, হ্যাঁ এগুলো আমরা জানতে পারি, এবং এগুলো আমাদের পড়তে হয়। তোমরা তোমরা কি পড়েছো এগুলো সব, প্রত্যেকটা বিষয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, এগুলো তোমরা পড়েছো? মানে এগুলো কোথায় থাকে, কি হয়, কম হলে কি হয়, হ্যাঁ বেশি স্যার। হলে? হ্যাঁ, হ্যাঁ কোন ক্লাসে হ্যাঁ স্যার। পড়েছো? কোন ক্লাসে? স্যার 7 স্যার এই ক্লাসে পড়ছি ডিটেলসে। হ্যাঁ, এই 9-এ ডিটেলসে পড়ছি। পড়ছো তোমরা? ডিটেলসে 9-এ আছে। ডিটেলসে 9-এ আছে, আবার এগুলো দেখবে ডিটেলস থাকবে 11 12-এও থাকবে। হ্যাঁ, মানে এগুলো একবার পড়লে ওটা শেষ নয়, এগুলো জেনে রাখতে হয়। এবং আবার 9 10-এ দেখবে, আবার সরি 11 12-এও দেখবে আবার আছে, যখন তোমরা যদি বায়োলজি মানে জয়েন্ট পরীক্ষা দাও, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দাও, তখন আবার এইগুলো থেকেই আবার কোশ্চেন আসে বায়োলজিতে। হ্যাঁ, তো আবার ওই যে বললাম, তোমরা হয়তো তাহলে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট কিভাবে হয় পড়েছো তোমরা, বা ফ্যাট থেকে কার্বোহাইড্রেট কিভাবে হয়? না স্যার। হ্যাঁ, আম, ওইগুলো আবার 11 12-এ বা একটু উঁচু ক্লাস, ঠিক 11 12-এই থাকবে। ফ্যাট থেকে কি করে কার্বোহাইড্রেট, শরীর তো কার্বোহাইড্রেট খেলে ফ্যাটে হয়ে জমা হয়ে থাকলো, তো পরে ওটাকে আবার মেকানিজমের দ্বারা আবার ফ্যাটকে কার্বোহাইড্রেট করে, কার্বোহাইড্রেট ফ্যাট করে, মানে শরীর যেভাবে চায়। আহ, তোমরা শুনেছো যে ভিটামিন আমরা তৈরি করতে পারি না, কিন্তু ভিটামিন ডি, তোমরা শুনেছো যে সালোক মানে আলোকে থাকলে, আলো আলোর উপস্থিতিতে ভিটামিন ডি আমাদের তৈরি হয়, শুনেছো এটা? ভিটামিন ডি সূর্যালোকে থাকে বলে লোকে, এরকম কিছু শুনেছো তোমরা? হ্যাঁ কি কি জানো কিছু? স্যার, খালি এটুকুই জানি যে সূর্য আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। সূর্য
মানবদেহে ভিটামিন সংশ্লেষ হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সূর্যের আলো তো শুধু আলো। আলো মানে কি, মানে সাদা আলো, নীল আলো, ব্লু আলো, ওই সবই বিভিন্ন প্রকারের ওয়েভ লেন্থের একটা লাইট। কখনো আবার অতি বেগুনি রশ্মি, যেগুলো ধরো 200 ন্যানোমিটার ওয়েভ লেন্থ, তোমরা যদি ওয়েভ লেন্থ পড়ে থাকো, হম লাইট, লাইটের একটা তরঙ্গ আছে। আবার লাইট পরে পড়বে লাইট কণা হিসেবেও দেখা যায়। হ্যাঁ, দুটো ধর্ম আছে লাইটের। তো যখন সূর্যের আলো আসে, আম, সূর্যের আলো তো এই লাইট বিভিন্ন, মানে 200 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, বা ভিজিবল লাইট যেগুলো 500-600 ন্যানোমিটার ওয়েভ লেন্থের লাইট। তো এই লাইট কিন্তু ভিটামিন নয়। হম তো আমাদের শরীরে যেমন বললাম না, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো এক্সচেঞ্জ মানে তৈরি করতে পারে, কনভার্টেড হয়ে যায়। তো আমাদের শরীরে ওই কম্পাউন্ডটা আছে কিন্তু আমাদের ত্বকে, বা আমরা যে তেল ইউজ করি, সর্ষের তেল, দেখবে বাচ্চা যখন কোনো আহ শিশু যখন বাচ্চা থাকে, অনেক সময় দেখবে মায়েরা ভালো করে তেল টেল মাখিয়ে রোদে কিছুক্ষণ রাখে স্নান করার আগে। তোমরা দেখেছো কিনা জানি না। দেখবে ভালো করে ওই তেলটা, দেখবে আবার অনেকে বানায় পানি, ওই তেলে শুধু সরষের তেল নয়, অনেক কিছু মিশিয়ে রাখে, দিয়ে সেই তেলটাকে বাচ্চাকে ভালো করে গায়ে দেয়। তারপরে রোদে কিছুক্ষণ শুয়ে রাখে, তারপরে জলটা একটু গরম করে বা এমনি জলেও বাচ্চাকে স্নান করায়। তোমরা কি এটা দেখেছো কোনোদিন? বাচ্চাকে তেল মাখায় দিয়ে কিছুক্ষণ হ্যাঁ রোদে স্যার। দেখেছো? আচ্ছা। তো অ্যাকচুয়ালি ওই তেলে তেলে তোমরা শুনবে যে ভিটামিন A, D, E, K, এইসব ভিটামিন তেলে থাকে, তাই না? জলে জল স্যার। হ্যাঁ, জলে দ্রবীভূত ভিটামিন আর তেলে দ্রবীভূত ভিটামিন, এগুলো তোমরা শুনেছো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তেল মানে হচ্ছে ফ্যাট, এটা শুনেছো, কিন্তু এই যে বললাম না যে শুধু ফ্যাট থাকে না, তার সঙ্গে আরো অনেক কিছু থাকে। হুম, শুধু কার্বোহাইড্রেট থাকে না চালে, তার সঙ্গে আরো অনেক কিছু থাকে। মাছে শুধু প্রোটিন থাকে না। হ্যাঁ, হয়তো 100 গ্রাম মাছ খেলে তুমি হয়তো 10 গ্রাম মতন প্রোটিন পাবে, কি 100 গ্রাম ডাল খেলে তুমি হয়তো 4-5 গ্রাম প্রোটিন পাবে। 100 গ্রাম ডাল খাচ্ছ মানে 100 গ্রাম তুমি প্রোটিন খাচ্ছ না। বুঝতে পারলে? 100 গ্রাম ডাল যদি খাও, তুমি হয়তো 5-6 গ্রাম প্রোটিন পেলে, বাকি যে হয়তো কিছু কার্বোহাইড্রেট, কিছু ফাইবার, কিছু মিনারেলস, কিছু ভিটামিনস, এইগুলো আছে, কিছু জল আছে। হুম তো ওই তেলে, যে তেল বাচ্চাকে মাখিয়ে রাখে, বা আমরা যখন স্নান করতে যাই তেল টেল মেখে স্নান করতে যাই, ওই তেলে ভিটামিন A, D, E, K থাকে। এবারে ওই ভিটামিনের ডিও আছে, যেহেতু ভিটামিন ডি তেলে দ্রবীভূত। হুম তখন আহ সূর্যের সূর্যের আলোতে ওই তেলে যে থাকা ভিটামিন ডি, ওটা আমাদের দেহে যেতে পারে, কিংবা আমাদের দেহে একটা কম্পাউন্ড আছে যেটা সূর্যের আলোতে আইসোমারাইজ হয়। হম সূর্যের আলোতে ওই যেমন কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হয়, ফ্যাট থেকে কার্বোহাইড্রেট হয়, তেমনি সূর্যের আলোতে ওইটা অ্যাক্টিভেট হয়ে কম্পাউন্ডটা আইসোমারাইজ হয়ে ভিটামিন ডি তৈরি করে দেয়। ভিটামিন ডি। হ্যাঁ, তোমরা জন্ডিসের নাম শুনেছো? জন্ডিস একটা রোগ, জন্ডিস জন্ডিস হয়, নাম শুনেছো এটা, রোগের নাম? কেউ কি হ্যাঁ শুনে? স্যার। হ্যাঁ, জন্ডিস জন্ডিস হলে দেখবে আম, আলোতে আলোতে রাখে বাচ্চাকে। এখন এখন যদি কোনো বাচ্চা জন্মায়, দেখতে অনেক সময় জন্ডিস হলেও হতে পারে। হুম বা এমনি লোকেদের, বয়স্ক লোকেদেরও জন্ডিস হতে পারে। জন্ডিস হলেও দেখবে এখন স্পেশাল লাইট ঘর থাকে,
বিশেষ করে বাচ্চাদের হয়। পরে তোমরা পড়বে ব্লু বেবি সিনড্রোম, হ্যাঁ, বা জন্ডিস। এগুলো যখন হয় তখন দেখবে একটা পার্টিকুলার লাইট, এই সূর্যের আলোতে তো বিভিন্ন রকমের লাইট আছে, মিলেমিশে আসে আমাদের কাছে। ব্লু লাইট থাকতে পারে, পার্পল লাইট থাকতে পারে, বিভিন্ন মিলেমিশে তো সাদা হয়, সাদাতে অনেক লাইট থাকে, যেমন রেনবো হলে বোঝা যায়। তো ওই পার্টিকুলার একটা লাইট যদি দেওয়া যায় যাদের জন্ডিস হয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হয়েছে। তো শুধু জাস্ট লাইট, মানে ওষুধ টষুধ তো আছে পরে, সেগুলো বাদ দাও, কিন্তু লাইট লাইটও ভালো করে দেয়। যখন বাচ্চাদের কোনো জন্ডিস টন্ডিস হয়, দেখবে স্পেশাল লাইট রুম থাকে নার্সিং হোম হসপিটালে হয়তো, তখন ওই ঘরে গিয়ে বাচ্চাদেরকে রাখে যাদের জন্ডিস হয়। তো তারপরে সেই সেই আলোতে ধীরে 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 ওরা ভালো হয়। তো এই আর কি, মানে সূর্যের আলো কিন্তু হেল্প করে, সূর্যের আলো হেল্প করে। সূর্যের আলোতে কিন্তু ওগুলো নেই। হুম। যে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে, সেটা কিন্তু ঠিক নয়। সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, কিংবা সূর্যের আলো জন্ডিস রোগ হলে ভালো করতে সাহায্য করে। তার মানে এই নয় যে সূর্যের আলোতে জন্ডিসের ওষুধ আছে, বা সূর্যের আলোতে জন্ডিসের ওষুধ আছে, বা ভিটামিন ডি আছে। হুম। কিন্তু ওগুলো ওই সূর্যের আলো এগুলো হেল্প করে। সূর্যের আলো আরো অনেক কিছু রিয়াকশন করে, যেমন সূর্যের আলো এলে গাছে সালোক সংশ্লেষ হয়। হুম। মানে এগুলো জাস্ট হেল্প করতে সাহায্য করে, ওগুলো না হলে হয়তো হবে না। তার মানে এই নয় যে সূর্যের আলোতে ধরো গ্লুকোজ আছে, হ্যাঁ, মানে ওগুলো হেল্প করে। তো এগুলো একটা রিয়াকশন। তো কোনো একটা রিয়াকশনের জন্য সূর্যের আলো লাগতে পারে, কোনো হিট লাগতে পারে, এইসব। যাই হোক, তো আমরা আজকে শুধু হয়তো প্রোটিন নিয়ে একটু বলবো, কার্বোহাইড্রেট নিয়ে একটু বলবো। তারপরে আমি জাস্ট হালকা একটা আইডিয়া দেবো। হুম। তো পরে তোমরা এগুলো ভালো করে পড়লে, ইন্টারেস্টেড থাকলে তোমরা পড়তে পারো। হ্যাঁ। তো কার্বোহাইড্রেট হচ্ছে এইখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি ধরো আরো অনেক কিছু খাবার নিয়ে আসি, এই থালাতে খাবার টাবার দেখতে পাচ্ছ, মিষ্টি টিষ্টি, ভাত, রুটি, সবজি, তরকারি। হ্যাঁ। আর এগুলো এগুলো আহ এইগুলো হচ্ছে ব্রেড এর মতন, পিৎজা। হুম। তারপরে এখানে রুটি। হ্যাঁ, এখানে আলু, লাল আলু, রাঙা আলু, বিভিন্ন আলু। হ্যাঁ। এইগুলোতে মেইনলি কার্বোহাইড্রেট থাকে, মানে শুধু কার্বোহাইড্রেট থাকে না, এর মধ্যে আর অনেক কিছু থাকে, কিন্তু বেশিরভাগটাই কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট যেটা বলছিলাম, যে 1 গ্রাম কার্বোহাইড্রেট মানে 4 ক্যালোরি। এবং কার্বোহাইড্রেটে থাকে হচ্ছে মেইনলি যে এলিমেন্ট, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হুম। ঠিক আছে। এবার কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি উৎপন্ন করে সবসময় ইমিডিয়েটলি। মানে যখন যখন কোনো উইক ফিল করে, লোকে দেখবে কলা খেয়ে নেয়। হ্যাঁ, খেলোয়াড়রা দেখবে কলা খেয়ে নেয়, কিংবা একটা ছোটাছুটি হলো, ছোটাছুটির পরে দেখবে কলা, কেক এগুলো দিয়ে দেয়। হুম। যাতে একটু এনার্জি পায় ইমিডিয়েটলি। তো কার্বোহাইড্রেট কে আবার ভাগ করা যেতে পারে, যেমন মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড। হ্যাঁ। যেমন যেমন মনোস্যাকারাইড হচ্ছে ওই গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, মানে একটা ইউনিট। ডাইস্যাকারাইড হচ্ছে এই গ্লুকোজ গ্লুকোজ জুড়ে, বা গ্লুকোজ ফ্রুক্টোজ জুড়ে, বা গ্লুকোজ ম্যানোজ জুড়ে, বা ম্যানোজ ফ্রুক্টোজ জুড়ে, মানে দুটো দুটো গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ, এগুলো ধরো এক একটা মনোস্যাকারাইড। কিংবা এই এক একটা যদি অপরের সঙ্গে জুড়ে থাকে, তখন সেগুলো ডাইস্যাকারাইড। তেমনি ট্রাইস্যাকারাইডও হতে পারে। হ্যাঁ। তারপরে ট্রাইস্যাকারাইড, তারপরে অলিগোস্যাকারাইড, মানে আরো অনেক বেশি। তারপরে তার থেকেও আরো বেশি হলে পলিস্যাকারাইড। হ্যাঁ। এবারে
এগুলোকে বলে স্টার্চ ফর্ম, এগুলোকে বলে সুগার ফর্ম। তো সুক্রোজ যে আমরা চিনি খাই, চিনিটা একটা ডাইস্যাকারাইড, ওই দুটো গ্লুকোজ জুড়ে হ্যাঁ তৈরি হয়ে গেছে ধরো ডাইস্যাকারাইড। তো আলু টালুতে থাকে এগুলো, মানে এগুলো থাকেও, কিন্তু সেগুলো স্টার্চ ফর্মে থাকে। হুম, যেমন ধরো এই যে সুগার কিসে কিসে থাকে ধরো, তো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, হ্যাঁ, হালোজ, এগুলো হচ্ছে ধরো এগুলো এই সুগার ফর্মে। আর এইগুলোতে যখন দেখতে পাচ্ছ না, এই যে স্টার্চ, সরি ভুট্টা, আলু, হ্যাঁ, বিভিন্ন বাটার স্কোয়াশ, পামকিন, কুমড়া টুমড়া, এইগুলোতে থাকে হচ্ছে স্টার্চ ফর্মে, মানে এগুলো অলিগোস্যাকারাইড হতে পারে। ভেজিটেবলস আর গ্রেইনস থাকে। আর এখানে এইগুলো হচ্ছে থাকে যেমন সফট ড্রিঙ্কস, কেকস, কুকিজ, স্পাইস, ফ্রুটস, হ্যাঁ। তো এগুলোতে যেগুলো আমরা মানে খেলেই মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, এই যে চিনি চিনি, হুম, কেকস, এগুলোতে থাকে হচ্ছে সুগার ফর্ম, মানে সরল ফর্মটাই থাকে। তো যদি তুমি এগুলো খাও, মানে ধরো সুইট পটেটোস বা এমনি আলু টালু, এগুলো যদি খাও, ভুট্টা টুট্টা, এইগুলো এগুলো থেকে মানে ভাঙতে হয়। তো শরীর তো কি করে, শরীর এটাকে নিল, তারপরে ও তো ওটাকে ভাঙছে। তো এই স্টার্চ জাতীয় কার্বোহাইড্রেট খেলে ভাঙতে অনেকটা সময় লাগে। হম, মানে কি বলতে চাইছি আমি, তুমি যদি এগুলো খাও, তাহলে তুমি অনেকক্ষণ মনে হবে যেন আমি পেট ভর্তি আছি, মানে তোমার মনে হবে যে অনেকক্ষণ তুমি না খেয়েও থাকতে পারবে হয়তো, মনে হবে যে আমি খাবার খেয়েই আছি। কিন্তু যখনই তুমি এইগুলো খাবে, এগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। তো মনে হবে যেন আবার খাই খাই মনে হবে, মানে একটু খাওয়ার পরে মনে হবে আরো খাই। হ্যাঁ, এইগুলো তখন, তো এইগুলো আবার পরে তোমরা জানতে পারবে এই কার্বোহাইড্রেটের সঙ্গে ইনসুলিন ইনসুলিনের রিলেশন আছে। তুমি যখন কোনো কিছু খাবে কার্বোহাইড্রেট জাতীয়, মিষ্টি জাতীয়, তখন ইনসুলিন আমাদের শরীরে যে থাকে, হুম, সে বলবে আরো খাই, সে অ্যাক্টিভেট হয়ে যায়। তো এগুলো হচ্ছে ডিটেলস মেকানিজম, ঠিক আছে। ইনসুলিন লোকের কম হয়, বেশি হয়, তখন আবার রোগ ডাক্তারের কাছে যেতে হয়। বেশিরভাগ লোকে আবার অনেকে অনেকে ইনসুলিন কম হলে ইনসুলিন ইনজেকশনের দ্বারা নিয়ে আয়। হ্যাঁ, সেগুলো পরে তোমরা মানে ইন্টারেস্টেড থাকলে জানবে। তো আমি কি বলতে চাইছি, কার্বোহাইড্রেট খেলে ইনসুলিনের সঙ্গে একটা এমন সম্পর্ক আছে, মিষ্টি খেলে মনে হবে আরো খাই, মিষ্টি খেলে মনে হবে আরো খাই, সেগুলো হচ্ছে ওই ইনসুলিন এর মেকানিজমের জন্য। হুম, আর এই স্টার্চ জাতীয় খাবার খেলে মনে হবে যেন অনেকক্ষণ ধরে তুমি খাবার খেয়েই আছো। এবার এবার কার্বোহাইড্রেট তো এগুলোতে আছে তুমি জানলে, এইসব খাবার খেলে কার্বোহাইড্রেট পাওয়া যায়। এবার কত কার্বোহাইড্রেট খাওয়া দরকার একজন আম, ব্যক্তির? তো এখানে দেখতে পাচ্ছ এই যে যে বলছি যে যদি শিশু হয়, তাহলে 60 গ্রাম যদি কার্বোহাইড্রেট খায় তাহলে ঠিকই আছে। হুম, যাদের বয়স ধরো 7 থেকে 12 মাস, তারা প্রায় 100 গ্রামের মতন কার্বোহাইড্রেট খেলে ঠিক আছে। এবার এই যে বাচ্চা, ধরো তোমাদের বয়স ধরো এখানে, হুম, ধরো 13 14, হুম, তোমাদের বলছি যে 130 গ্রাম মতন কার্বোহাইড্রেট খেলে ঠিক আছে। তো 130 গ্রাম মানে তুমি যদি এবার গুণ করো 4 দিয়ে, তাহলে কত হলো? 130 গুণিতক 4 করলে কত হবে? 520। 520। তাহলে তুমি 520 ক্যালোরি যদি তুমি নাও কার্বোহাইড্রেট থেকে, তাহলে এই চ্যাট অনুযায়ী বলছে তুমি ঠিকঠাক কার্বোহাইড্রেট গ্রহণ করছো। এবারে যদি তোমার শরীরে 2000 ক্যালোরি খরচ হয়, তোমার শরীরে যদি তোমার 2000 ক্যালোরি খরচ হয়, এবং 520 যদি তুমি কার্বোহাইড্রেট থেকে নাও, তাহলে বাকি হচ্ছে প্রোটিন আর ফ্যাট থেকে নিতে হবে। ঠিক, ঠিক কি না? তোমার তোমার হ্যাঁ শরীর তোমার শরীর তো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ খরচ করে,
এখানে বলছে যে 130 গ্রাম কার্বোহাইড্রেট খেলে, তার মানে 520 ক্যালোরি তুমি পেলে, তাহলে বাকি ধরো 1500 ক্যালোরি তোমাকে তাহলে প্রোটিন থেকে নিতে হবে হয়তো। এবারে তেমনি তুমি যদি প্রোটিনের আবার এরকম লিস্ট দেখো, প্রোটিন হয়তো বললো যে তোমাকে 60 থেকে 100 গ্রাম প্রোটিন খেতে হবে। হম 60 থেকে 100 গ্রাম প্রোটিনেও দেখা গেল, যদি তুমি 100 গ্রাম প্রোটিন খাও তাহলে হয়তো 400 ক্যালোরি তুমি গ্রহণ করবে। হম তো হলো 500 প্লাস 400, তো 900, 1000-এর মতন হলো। বাকি যদি তুমি ফলমূল খাও বা তেল যুক্ত কিছু খাবার খাও, যদি তুমি 10 গ্রাম তেল খাও সেখানেই তোমার হয়ে যাবে প্রায় আহ 10 × 90 ক্যালোরি, 100 ক্যালোরি। তো প্রোটিনটাকে বাড়াতে বলে। হুম জেনারেলি যদি তুমি বেশি প্রোটিন খাও তাহলে শরীরের গঠন ভালো হয়। হুম যাই হোক, আমরা এখন কার্বোহাইড্রেট নিয়ে বলছি। তো এই যে প্রেগনেন্সি মহিলা বা যাদের বাচ্চা আছে, আহ, উম, যে সমস্ত মায়েরা, তাদের কিন্তু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেতে হয়। প্রায় 200 গ্রামের মতন কার্বোহাইড্রেট খেতে বলছে, মানে বাচ্চা, গর্ভবতী মাকে বা যাদের বাচ্চা হয়েছে এবং যারা উম, যাদের বাচ্চা দুধ খাচ্ছে সেই সমস্ত মাদেরকে প্রায় 200 গ্রাম মতন কার্বোহাইড্রেট খেতে হবে। তো তার মানে কি, প্রায় 200 গুণিতক যদি তুমি 4 করো, 800। 200 গুণিতক 4 করলে 800, তো প্রায় 800 থেকে 1000 ক্যালোরি ওরা কার্বোহাইড্রেট থেকেই নিচ্ছে। হম এবারে কার্বোহাইড্রেট কি করে, এই যেটা মানে আমরা যে ফুড আলোচনা করেছি সেই একই, মেন হচ্ছে এনার্জি দেয়। কার্বোহাইড্রেট এনার্জি দেয়, মানে অন্যান্য খাবারও এনার্জি দেয়, তো তেমনি কার্বোহাইড্রেট দেয়। এবং আমাদের ব্রেন ফাংশনে সাপোর্ট করে, কাজ করতে সহায়তা করে। এবং বলছি যে লিভার ফাংশন করতেও সাহায্য করে। আর তারপরে এই যে বলছিলাম একটু আগে, যে কার্বোহাইড্রেটের সঙ্গে ইনসুলিনের একটা রিলেশন আছে। হম তো আমাদের রক্তে রক্তে দেখবে গ্লুকোজ থাকে। হ্যাঁ রক্তে তো আরো অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, তো গ্লুকোজ থাকে, ফলে সেইটা কন্ট্রোল করতেও কার্বোহাইড্রেট প্রয়োজন। হম তারপরে ওই যে ইনসুলিনের মেকানিজমটাকে ঠিকঠাক রাখতে কার্বোহাইড্রেট প্রয়োজন। হ্যাঁ তারপরে বলছে যে যদি তুমি এই কোলেস্টেরল তোমরা শুনেছো, যে রক্তে থাকে কোলেস্টেরল বা রক্ত বাহের মধ্যে কোলেস্টেরল জমা হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ তো এই কোলেস্টেরলের পরিমাণ বা ট্রাইগ্লিসারাইড, এগুলো হচ্ছে ফ্যাট। কোলেস্টেরল হচ্ছে একটা ফ্যাট। তো এই ফ্যাট গুলো কিন্তু তৈরি হয় বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খেলে। বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খেলে, যেটা আমি বারবার বলছি, কার্বোহাইড্রেট যদি বেশি খেয়ে নাও তাহলে শরীর কি করবে, ওটা ফ্যাটে পরিণত করে শরীরে সঞ্চিত করে রাখবে। এবং সেই ফ্যাট ভালো ফ্যাট হতে পারে, খারাপও ফ্যাট হতে পারে। হুম এবার খারাপ ফ্যাট ধরো এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন লোকের হার্ট অ্যাটাক হয়ে যায়। কারণ রক্তবাহে জমা হয়ে গেলে রক্ত আর ধরো যেতে পারে না। রক্তবাহ ব্লক হয়ে যায়। এত বেশি পরিমাণে জমতে জমতে ব্লক হয়ে গেলে, রক্তবাহ যদি ব্লক হয়ে যায় তাহলে রক্ত প্রবাহ হবে না। এবার রক্ত প্রবাহ না হলে আমাদের ব্রেন কাজ করবে না, সার্কুলেশন কিছুই হবে না, তখনই হার্ট অ্যাটাকটা হবে। যাই হোক, এইগুলো ফাংশন গুলোকে ঠিকঠাক রাখতে এবং ঠিকঠাক পরিমাণ মতন বুঝে কার্বোহাইড্রেট গ্রহণ করা দরকার। হুম এবারে বলছে যদি কম হয়, সেগুলো হলো এগুলো মেনটেন হবে, তার মানে কি ওই রিলেটেড কিছু হবে, মানে ওইগুলো ফাংশন করে। এবারে যদি কম হয় তাহলে ওই সিস্টেম গুলো, ওই ফাংশন গুলো কমে যাবে বা গন্ডগোল হবে, আবার বেশি খেলেও গন্ডগোল হবে। তো আমরা দেখে নিই কি কি হচ্ছে। বলছে বনে মিনারেল লস ডেফিসিয়েন্সি, কার্বোহাইড্রেট কম হলে। তারপরে এই যে বলছিলাম কোলেস্টেরলের মাত্রা বাড়ে বা কমে এই কার্বোহাইড্রেটের পরিমাণ। তো হাইপার কোলেস্টেরোলমিয়া, কম খেলে এইটা হবে, মানে রক্তে কোলেস্টেরল হবে। হুম
এই রোগটার নাম বলছে এটা, কোলেস্টেরলের মাত্রা ডিপেন্ড করে। তারপরে বলছে যে কম খেলে কনস্টিপেশন হবে, মানে কনস্টিপেশন জানো তো তোমরা, যে যদি কার্বোহাইড্রেট ফাইবার যুক্ত কম খাবার খাও তাহলে হয়তো মানে পায়খানা শক্ত হয়ে যাবে। হুম, তখন অনেকক্ষণ ধরে তুমি বসে আছো অথচ পায়খানা হচ্ছেই না, যে রোগটা, সেটা হচ্ছে এই রোগটা কনস্টিপেশন। হ্যাঁ, তারপরে বলছে কিডনিতে পাথর জমতে পারে। ইনক্রিজ রিস্ক অফ এই যে রোগটার নাম কিডনি, ইউরোলিথিয়াসিস। হুম, তারপর আরেকটা রোগ বলছে এইটা অ্যাসিডোসিস। হ্যাঁ, এটাও হতে পারে কার্বোহাইড্রেট কম। তো তোমাকে ধরো কিছু একটা বললো, ধরো যে এই ধরো হাইপার কোলেস্টেরোলিয়া হয় কি কারণে, বা তুমি যদি এগুলো জানো যে কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সির জন্য, মানে যে সমস্ত দেশে তার মানে খাবার টাবার কম হচ্ছে, পাচ্ছে না, সেই সব দেশে হয়তো এইসব রোগ হতে পারে। হ্যাঁ, তো তেমনি যদি কমে যদি এটা হয় তাহলে বেশি হলেও তো কিছু ক্ষতি আছে। তো বেশি হলে বলছে যে এই যে আহ, দাঁত দাঁতের রোগ হয়। হুম, তারপরে বলছে কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, তারপরে কোলেস্টেরল বেড়ে গেলে যেমন হার্ট অ্যাটাক হতে পারে। তারপরে বিভিন্ন রকমের আমাদের ব্যবহারের পরিবর্তন মানে চেঞ্জ হয় কার্বোহাইড্রেটের পরিমাণ। তো খাবারের উপর ডিপেন্ড করে তোমার ফাংশন কেমন ভাবে হবে। হুম, তারপরে যে বলছে ক্যান্সার হয়, এবং বলছে যে রিস্ক অফ ওবেসিটি। ওবেসিটি মনে হচ্ছে ধরো স্থূলতা বৃদ্ধি পায়। স্থূলতা মনে হচ্ছে ধরো আমরা মোটা হয়ে গেলাম একটু, লোকে বলে এটা, তো সেটাকে বলে ওবেসিটি। তারপর বলছে এই যে রিস্ক অফ হাইপার লিপিডেমিয়া, মানে ওই যে কার্বোহাইড্রেট খেলে ফ্যাট তৈরি হয়, যে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খেলে শরীরে ফ্যাট তৈরি হয়। তো সেই ফ্যাট রিলেটেড এটা লিপিড, দেখছো হাইপার, মানে যে লিপিডটা হচ্ছে ওই ফ্যাটের জন্য। তো এই হাইপার লিপিডেমিয়া মানে কার্বোহাইড্রেটের সঙ্গে ফ্যাটের যে সম্পর্ক শরীরে, সেই ঘটিত রোগও হতে পারে। বুঝতে পারছো? ডেন্টাল ক্যারিজ মানে? তো এইটা দেখছিলাম মানে দাঁত, দাঁতের মাড়ি বা দাঁত গঠিত কিছু রোগ হয় এই কার্বোহাইড্রেটের জন্য। মানে কার্বোহাইড্রেট বেশি খেলে কি হয়, তো আমার যেটা মনে হচ্ছে, তুমি কার্বোহাইড্রেট তো একটা সুগার জাতীয়। হুম, তো সুগার সুগার খেলে দাঁতের উপরে দেখবে আমাদের যদি তুমি সবসময় মুখ দাঁত ভালো করে খাবার খেয়ে ধুয়ে ফেলো তাহলে ঠিকই আছে। হ্যাঁ, তাহলে হয়তো এইটা হবে না, এই ডেন্টাল ক্যারিজ রোগটা হবে না, যারা খাবার খায় এবং মুখটা ভালো করে ধুয়ে ফেলে। কিন্তু যারা বেশি পরিমাণে এই সুগার কার্বোহাইড্রেট ফাস্ট ফুড খাচ্ছে তারা হয়তো সব সময় দাঁতটা ধুচ্ছে না। হুম, তখন দাঁতে কিন্তু ওই ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ হয় দাঁতের মাড়িতে বা দাঁতের উপরে। আহ দাঁত দেখ ওই জন্য সবসময় কিছু খাবার চকলেট খেলে, হুম, বাচ্চাদের দেখবে প্রচুর পরিমাণে মিষ্টি খায়। হ্যাঁ, তখন দেখবে দাঁতে পোকা লেগে যায়, কারণ ওই মিষ্টি, কার্বোহাইড্রেট, চকলেট, এগুলো ঘটিত যে দাঁতের রোগগুলো হয় আর কি, সেগুলোকে একসঙ্গে বলছে এই ডেন্টাল ক্যারিজ। তো সবসময় কিছু মিষ্টি ফিষ্টি খাবার বা যে কোনো খাবার খাওয়ার পরেই দাঁতটাকে ধুয়ে ফেললে ভালো। যদি না ধোয়া যায় তাহলে আমাদের শরীরে তো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন রকমের এনজাইম আছে, তো তারা ওই দাঁতের উপরে রিয়াকশন করতে শুরু করে, তখন এই রোগটা দেখা দেয়। বুঝতে পারলে? দেখবে বাচ্চাদের বাচ্চাদের যারা চকলেট টকলেট প্রচুর খায় দেখবে, তারা যদি মুখ টুক না ধুয়ে দেখবে দাঁতে পোকা টোকা লেগে যায়। তো এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য। হম, বুঝতে পারলে? তো কার্বোহাইড্রেটটা যদি তুমি মানে আমি যেটা বললাম এতক্ষণ, কার্বোহাইড্রেট কিভাবে থাকে, তাদের প্রকার কি, মানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, তারপরে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, বা স্টার্চ ফর্ম, সুগার ফর্ম,
এগুলো বললাম, এবং কোথায় কোথায় থাকে বললাম, বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এবং কার্বোহাইড্রেট কি করে, এগুলো নিয়ে আলোচনা করলাম। তেমনি সবকিছু, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ফাইবার, খনিজ লবণ, তো সবকিছু, এই যে খাবারের একটা একটা করে ভাগ, সবকিছুরই তুমি এরকমই বেশি হলে কি, কম হলে কি, বা ওর কি ফাংশন, বা ও কোথায় কোথায় থাকে, এবং কত পরিমাণ খাওয়া দরকার, তুমি সবগুলোর এরকমই ইন্টারেস্টেড থাকলে দেখতে বা পড়তে পারো। তো শুধু ভিটামিনস নিয়ে যদি পড়ে, ভিটামিনস এ, ডি, ই, কে, তারপরে ভিটামিন বি, ভিটামিন বি এর আবার অনেক কিছু আছে, ভিটামিন সি, তাদের আবার অনেক কিছু আছে, তোমরা এগুলো পড়েছো হয়তো হালকা। তো সবকিছুরই এরকমই কোথায় কোথায় থাকে, কি কম হলে কি, বেশি হলে কি, তাদের ফাংশনটা কি, এগুলো এগুলো জানা দরকার। এবং এইগুলো নিয়েই অনেক পরীক্ষায় কোশ্চেন টোশ্চেনও আছে। বিশেষ করে যখন আরো হায়ার ক্লাসে পড়বে, তাদের আবার মেকানিজম থাকে বিভিন্ন, এই যে প্রোটিন প্রোটিন কি করে তৈরি হয় ধরো। হুম, যাই হোক, আমি আর কিছুক্ষণ এই হালকা করে বলবো প্রোটিন, খুব সংক্ষেপে বলবো। যেমন কার্বোহাইড্রেট বললাম ডিটেলসে একটু, তেমনি তোমরা এগুলো হালকা পড়েছো, আবার পড়বে পরে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এগুলো উম, কত পরিমাণ খাওয়া দরকার, হুম, বা কত পরিমাণে আহ কত গ্রাম খেলে একটা জিনিস, তাতে কত গ্রাম প্রোটিন থাকে, সেটা একটু আগে বলছিলাম। তো তুমি যে ধরো, তোমরা জানো যে ছোলা, মটর, ওটস, টফু, টফু নাম শুনেছো তোমরা? না স্যার। টফু নাম শুনে, টফু, সর্বকণ্ঠ, না। টফুটা দেখতে মনে হচ্ছে না পনিরের মতন? পনিরকে যদি কাটো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো পনিরটা কিভাবে তৈরি হয় জানো? স্যার দুধের ছানা থেকে। হ্যাঁ, মানে দুধকে ফুটিয়ে তাতে লেবু দিলে সেটা ছানা তৈরি হয়। তারপরে সেই ছানাটাকে ড্রাই করে ভালো করে জল নিংড়ে দিয়ে এবং প্রেসার দিলে, প্রেসার দিয়ে তারপরে কিউব কিউব করে কাটলে তখন মনে হবে যেন এটা এরকমই পনির, এটা পনির করে। তো টোফুটা, টোফু, তোমরা সয়াবিনের নাম শুনেছো? হ্যাঁ স্যার। মানে হ্যাঁ সয়াবিন, স্যার। সয়াবিন 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 যেটা তরকারি হয় সেটার কথা বলছো? সয়াবিন তরকারি হয় না, হ্যাঁ হ্যাঁ স্যার। যেটা প্যাকেটে, হ্যাঁ প্যাকেটে করে পাওয়া যায় সয়াবিন দিয়ে, সেটাকে তরকারি করে সেটা, কিন্তু ওটা কোথা থেকে তৈরি হয় জানো? হ্যাঁ স্যার। তো ওটা সয়াবিন থেকেই তৈরি হয়। মানে যেমন, যেমন মটর দেখছো, মটর, ছোলা, মটর, ডাল, তোমরা এগুলো দেখছো তাই না? তো সয়াবিনটা, তোমরা রাজমা বিন দেখেছো, রাজমা বিন? না স্যার। আচ্ছা, তো মানে এগুলো হচ্ছে ডাল জাতীয় শস্য, ঠিক আছে, ডাল জাতীয়, মানে এই যে ছোলা, মটর, বিভিন্ন রকমের মুগ, মসুর, অড়হর, উম বিভিন্ন যে ডাল, এগুলো বিভিন্ন রকমের হয়। হুম, তো সয়াবিন, ওটা ওই বিন, বিন ক্যাটাগরির মধ্যে, ওইগুলোতে রাজমা পড়ে। হ্যাঁ, এবং সাদা সয়াবিন হয়, ওটা কিডনি আর মতন দেখতে হয়, ঠিক আছে। উম, তোমরা সিম, সিম, সিম দেখছো, সিম সবজি? হ্যাঁ স্যার। হ্যাঁ, সিম, হ্যাঁ সিম, সিম সবজির ভিতরে দেখবে একটা বীজ থাকে, সিম বীজ, দেখেছো ওটা? হ্যাঁ স্যার। তো সিম বীজের যেমনই সিম বীজ যেটুকু সাইজের মতন হয়, সেরকমই সাইজে আহ রাজমা বিনও হয়। তোমরা যদি আহ কোথাও দোকান টোকানে যাও, যদি দেখবে লোকে, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে বা ধাবা টাবাতে, যদি তোমরা রুটি খাও, রুটির সঙ্গে লোকে দেয় রাজমা বিনের তরকারি। হুম, তোমরা দেখবে রাজমা বিন রুটি তরকারি। আম তো ওরকমই বিনের মতনই, তার নাম হচ্ছে সয়াবিন। যেমন রাজমা বিন,
তেমনি সয়াবিন। এই সয়াবিনকে যদি তুমি ভিজিয়ে রাখো জলে, অনেকক্ষণ ধরে সোক করে রাখো, তাহলে ওটা নরম হয়ে গেল। যেমন ছোলাকে ভিজিয়ে রাখলে, মটরকে ভিজিয়ে রাখলে, তেমনি সয়াবিনও ওরকমই টাইপের, কিন্তু দেখতে ধরো কিডনি বিনের মতন বা ওই সিম জাতীয় বীজটার মতনই দেখতে। হুম। তো আমি একটু দেখাচ্ছি। সয়াবিন ধরো গুগল করলে এরকমই দেখতে। এবার এদের বিভিন্ন রকমের হয়। হুম। কিডনির সিম গাছের সিমের মধ্যে যে বীজ থাকে সেরকম দেখতে হতে পারে। তো এগুলো হচ্ছে সয়াবিন, ঠিক আছে। হ্যাঁ। এবারে এইগুলো থেকেই প্রসেস করে যেটা তুমি বাজারে প্যাকেটের মধ্যে পাও সেটা হচ্ছে সয়াবিন। সেটাকে আমরা জেনারেলি জানি সয়াবিন, কিন্তু সেগুলো হচ্ছে এখান থেকেই তৈরি হয় এবং এগুলোতে প্রোটিন থাকে। হুম। এগুলোতে প্রোটিন থাকে, বুঝছো। এরকম চাষ হয় অনেক অনেক জায়গা জুড়ে চাষ হয়। হ্যাঁ, কিন্তু এগুলো দেখতে যেমন এটা কাঁচা টাইপের, তো পেকে গেলে এরকম হলুদ টাইপের হয়। হুম। তো এই এই সয়াবিন থেকেই প্রসেস করেই হচ্ছে ওরা আম, কি করে, সয়াবিনটাকে তৈরি করে। মানে ওটা ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে প্রসেস করে সয়াবিন তৈরি করে। হ্যাঁ। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি, টোফুটা হচ্ছে সয়াবিন, ওই বিনটাকে তুমি জলে ভিজিয়ে রাখলে মটর ছোলার মতন, তারপরে তুমি যদি ওটাকে পেস্ট করে দাও, হুম, পেস্ট করে দিলে সাদা দুধের মতন তৈরি হয়ে যাবে। জল দিয়ে পেস্ট করবে। হ্যাঁ। দিয়ে ফিল্টার করলে, তোমরা কোনোদিন আহ তোমরা কোনোদিন জানো না, দেখেছো কিনা, পালো পালো শরবত হয় বলে অনেকে। পালো শরবত নাম শুনেছো? না স্যার। নাম শুন। তোমরা সাগুদানার নাম শুনেছো? না স্যার। Yes, sir. সাবুদানা বা সাগুদানার নাম শুনেছো? সাগু লোকে খায়। আচ্ছা, সেটা শুনে। হ্যাঁ, সাগু। তো সেইটাও একই রকম ভাবে লোকে তৈরি করে, দেখবে ওগুলোকে বলে ওই আম কাসাবা বিন টাইপের পাওয়া যায়। ওগুলো হচ্ছে মানে খামালুর মতন বা ওলের মতন লম্বা টাইপের হয়। সেগুলো ছাল ছাড়িয়ে দিয়ে সেগুলোকে গ্রেট করে মানে ছোট ছোট সূক্ষ্ম কণার, যেমন আদা রসুন গুলোকে গ্রেট করে না তরকারিতে দেওয়ার আগে, তো সেরকমই থেঁতো করতে হয়। থেঁতো করে ফিল্টার করতে হয়। ফিল্টার করলে যে জলটা বেরোয় সেটা সাদা দুধের মতন হয়। তেমনি এই সয়াবিনকে যদি তুমি জলে সোক করে রাখো, তারপরে তুমি গ্রাইন্ড করে দিলে মেশিনে গ্রাইন্ড করে দিয়ে যদি তুমি ফিল্টার করে নাও, মানে ধরো তুমি নারকেলকে গ্রাইন্ড করে জল দিয়ে ফিল্টার করে নিচ্ছ, তাহলে নারকেল থেকে নারকেলের দুধ তৈরি হয়ে যাবে না? বুঝতে পারছো? যদি তুমি নারকেলকে ফাটিয়ে গ্রাইন্ড করে ফিল্টার করো, দেখবে সাদা দুধের মতন হয়ে যাবে। হ্যাঁ, তেমনি এরকমই সয়াবিনটাকে গ্রাইন্ড করে ফিল্টার করলে দুধের মতন হয়ে যাবে। তারপরে ওই যেমন দুধ থেকে পনির তৈরি করে, তেমনি ওই সয়াবিনের ওই দুধ থেকে, মানে যেটাকে টেস্ট করে প্রসেস করে বের করলো, একই ভাবে টোফু তৈরি করে। তো সেটা দুধ থেকে তৈরি, এটা সয়াবিন থেকে তৈরি। ফারাকটা হচ্ছে এটা, কিন্তু ওর টেস্ট অন্যরকম, এরও টেস্ট অন্যরকম। হুম। তো এরকম টফু পাওয়া যায়, মানে পনিরেরই মতন দেখতে, কিন্তু দুধ থেকে তৈরি নয়, এটা হচ্ছে ওই সয়াবিন থেকেই তৈরি। বুঝতে পারলে যেটা বোঝাতে চাইছিলাম? হ্যাঁ। হ্যাঁ। তো এইখানে তোমরা জানো আম, যে ছোলা, মটর, ডালে কিংবা বাদামে, এবার আবার বলছে যে এখানে অ্যাভোকাডো বলে একটা ফল হয়, সেটা পরে পড়বে। ব্রকলি বলে যদি না দেখে থাকো, এরকম ব্রকলিও হয়। এগুলো হচ্ছে ধরো উদ্ভিদ, প্ল্যান্ট প্রোটিন। তারপরে ধরো ডিম, মাছ, মাংস, বিভিন্ন রকমের মাছ, বা বিভিন্ন রকমের মানে মুরগি, হাঁস,
আর তারপরে তো দুধ জাতীয় খাবার, চিজ, হ্যাঁ, দই, তারপরে ধরো দুধ, এগুলো আছে, এগুলো ধরো প্রাণী জাতীয় প্রোটিন। তো আমি যেটা বলতে চাইছি, তুমি যে দুধ যদি খাও, ধরো দুধ খেলে, 100 গ্রাম দুধ খেলে বা 100 ml দুধ খেলে, তার মানে 100 ml তুমি প্রোটিন খাচ্ছ না। তুমি যদি তুমি যদি 100 গ্রাম মাংস খাও, চিকেন, 100 গ্রাম যদি চিকেন খাও, তাহলে 25 গ্রাম প্রোটিন খাচ্ছ। মানে 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ অন্য কিছু দিয়ে তৈরি। তাতে জল থাকতে পারে, তাতে ক্যালসিয়াম থাকতে পারে, তাতে আর অন্য কিছু থাকতে পারে, আর তেল থাকতে পারে, ফ্যাট থাকতে পারে। তো এখানে দেখো, প্রোটিন পার 100 গ্রাম, মানে তুমি যদি 100 গ্রাম ছোলা খাও, কাবুল ছোলা বা চিকপিস ছোলা, যেগুলো বড় বড় ছোলা হয়, তুমি যদি 100 গ্রাম ছোলা খাও, তাহলে মাত্র 7 গ্রাম প্রোটিন পাবে। তুমি যদি 100 গ্রাম ডাল খাও, মাত্র 6 গ্রাম প্রোটিন পাবে। হুম তুমি যদি তুমি যদি 100 গ্রাম কাজু বাদাম খাও, মানে কাজু বাদাম, তাহলে মাত্র 18 গ্রাম প্রোটিন পাবে। হুম তার মানে কি বলতে চাইছি, আহ, আমরা যা জানি যে এতে প্রোটিন আছে, তার মানে ওইটা সবটাই প্রোটিন নয়। যে ডালে প্রোটিন আছে, ডাল হচ্ছে প্রোটিনের উৎস, তার মানে সব ডালটাই সব প্রোটিন নয়। মাত্র 6 গ্রাম প্রোটিন পাচ্ছ যদি 100 গ্রাম ডাল খাও। মানে 10 ভাগের 1 ভাগ, এর থেকেও আরো কম। যদি 10 গ্রামও প্রোটিন থাকতো, তাহলে 10 ভাগের 1 ভাগ হতো 100 গ্রাম। তার থেকেও আরো কম, তাহলে বাকিটা অন্য কিছু দিয়ে তৈরি, জল টল এগুলো দিয়ে তৈরি, তাতে জল আছে, আরো অনেক কিছু আছে। এটা বুঝতে পারলে? হুম হ্যাঁ স্যার। হুম তার মানে তুমি যদি এবারে, মানে উদ্ভিদ উদ্ভিদ জাতীয় যে প্রোটিন সোর্স, সেগুলোতে দেখো কম 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 করে আছে, মানে 7, 3, 4, এরকমই 10, 20। তবে এইগুলোতে বেশি আছে, এই যে পিনাট বাটার আর আলমন্ড, হুম এগুলো প্রায় 20-র কাছাকাছি বা 30-এর কাছাকাছি। এইসব ফলে প্রোটিন যে থাকে, পিনাট বাটার বা আমন্ড। এবারে দেখো, ব্রাউন রাইসে 3 গ্রাম প্রোটিন আছে বলছে। আমরা জানি রাইস মানে কার্বোহাইড্রেট, কিন্তু ওই যে বললাম, শুধু কার্বোহাইড্রেট নয়, তার সঙ্গে আরো অনেক কিছু আছে। যেমন রাইসের মধ্যেও বলছে 3 গ্রাম প্রোটিন আছে, এবং সেটা ব্রাউন রাইস, সাদা রাইস। এবারে দেখো, এদিকে ডান দিকেরটা অ্যানিমেল প্রোটিনে 100 গ্রামে অনেক বেশি বেশি করে প্রোটিন আছে। এগুলো যেমন 7 গ্রাম, 10 গ্রাম করে ছিল পার 100 গ্রামে, এখানে কিন্তু প্রায় 25 গ্রাম করে প্রোটিন থাকছে পার 100 গ্রাম এইসব খাবার। হম কিন্তু দুধে দেখো, এখানে আবার ওই যে মানে হালকা ফোটানো দুধে মাত্র 4 গ্রাম প্রোটিন আছে। তার মানে কি, বাকি আরো অনেক কিছু আছে, জল আছে, প্রচুর পরিমাণে জল থাকে, ফ্যাট থাকে। হুম কিন্তু এই চিজেও কিন্তু আবার প্রোটিন থাকে অনেক। হ্যাঁ যাই হোক, মাছ মাংসতে কিন্তু বেশি পরিমাণে প্রোটিন থাকে, প্রায় 25 গ্রাম করে, মানে 4 ভাগের 1 ভাগ। হম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে প্রোটিন, যেমন আমরা একটু আগে কার্বোহাইড্রেট পড়লাম, যে কার্বোহাইড্রেট শক্তি দেয়, তেমনি প্রোটিনও নিশ্চয়ই শক্তি দিবে, ঠিকই। কিন্তু প্রোটিন আরো কি করে ফাংশন করে, প্রোটিন হচ্ছে আমাদের শরীর গঠন করতে সাহায্য করে। হ্যাঁ বলছে প্রোটিন আমাদের যে শরীরে ছোট 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 যে বিল্ডিং ব্লকস মানে ধরো একটা ঘর তুমি তৈরি করছো, ইট ইট একটা ঘর তৈরি করছো, ইট লাগে তো, এই ইট গুলো হচ্ছে এক একটা বিল্ডিং ব্লকস ধরো। তোমার যদি ইটটা খারাপ হয়, তাহলে পুরো ঘরটাই খারাপ হয়ে যাবে, তাই না? তো প্রোটিন হচ্ছে দরকার শরীরের জন্য, তারা হচ্ছে বিল্ডিং ব্লকস, মানে আমাদের শরীরের প্রত্যেকটা অংশকে প্রোটিন, ভালো খাবার খেলে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। হুম এবার প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরে আমি যেমন বললাম না, গ্লুকোজ, স্টার্চ, ফ্রুক্টোজ, এগুলো সব কার্বন হাইড্রোজেন তৈরি। প্রোটিনে থাকে নাইট্রোজেন, একটা এক্সট্রা এলিমেন্ট। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে এলিমেন্ট, হ্যাঁ এই নাইট্রোজেন যুক্ত এইগুলোকে বলে অ্যামাইনো অ্যাসিড। পরে যদি আরো ভাঙো,
তাহলে অ্যামাইনো অ্যাসিড হবে। যেমন আমরা অ্যাসিড পড়েছি না, বিভিন্ন রকমের অ্যাসিড। হ্যাঁ, লেবুতে থাকে কি অ্যাসিড, অ্যাপেলে থাকে কি অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড পড়েছি। তো এটা এক রকমের অ্যামাইনো অ্যাসিড, তার স্ট্রাকচার অন্যরকম একটু। এই বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিন তৈরি হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি, এবং সেগুলোতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে মেইনলি। হ্যাঁ, এবারে যেটা আমরা একটু আগে দেখলাম যে অ্যানিমেল প্রোটিনের সোর্স হচ্ছে মিল্ক, এগস, ফিশ, মিট, এগুলো প্ল্যান্টের মধ্যে থাকে। এই যে পালসেস মানে হচ্ছে ওই ডাল জাতীয়, হম, পালসেস, সিরিয়ালস। সিরিয়ালস হচ্ছে যেগুলো ব্রেকফাস্টে দেখতে অনেকে খায়। হম, তারপরে এই যে বিনস বললাম, রাজমা বিনস, সয়া বিনস, এগুলো। তারপরে বিভিন্ন বাদাম, তারপরে বিভিন্ন তেল জাতীয় আহ, বীজে, বিভিন্ন তেল জাতীয় বীজেও থাকে। মানে ধরো তুমি যে মাস্টার্ড সিডস কিংবা অন্যান্য সিডস যে থাকে, লোকে খায়, যে সমস্ত বীজ লোকে খায়, সেগুলোতেও থাকে কিছু প্রোটিন। তো যারা যারা প্ল্যান্ট বেসড, মানে যারা ভেজ খায়, যারা নন ভেজ খায় না, মানে যারা মাছ মাংস খায় না, তারা একইভাবে এই প্ল্যান্ট থেকে পেতে পারে, কিন্তু তাদেরকে বেশি পরিমাণে খেতে হবে। হুম, যেটা একটু আগে আমরা দেখলাম, 100 গ্রাম প্ল্যান্ট বেস জাতীয় এইসব খাবার খেলে খুব কম পরিমাণ প্রোটিন পাওয়া যায়, 6 গ্রাম, 10 গ্রাম। কিন্তু মাছ মাংস খেলে প্রায় 25 গ্রাম পাওয়া যাচ্ছে 100 গ্রামের মধ্যে। তো যারা মাছ মাংস খায় না, তাদেরকে বিভিন্ন প্রকারের এই শাকসবজি খেতে হবে, অনেক অনেক ভ্যারাইটির শাকসবজি খেতে হবে, মানে ভ্যারাইটির এই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, এবং বেশি বেশি করে খেতে হবে, কারণ দেখছো কম পরিমাণে আছে। কিন্তু যারা মাছ মাংস খায়, তারা হয়তো 100 গ্রাম খেলে তারা 25 গ্রাম পেয়ে গেল প্রোটিন। যারা ধরো ডাল খায়, তাদেরকে হয়তো 400-500 গ্রাম ডাল খেতে হবে যদি ওই একই পরিমাণ প্রোটিন পেতে হয়। হুম, তারপরে বলছে প্রোটিন হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের যে টিস্যু হয় সেগুলোকে রিপেয়ার করে এবং তৈরিও করে। আর যদি বলছে কম হলে, যদি প্রোটিন তুমি কম খাও, তাহলে এই দুটো রোগ তৈরি হয়। হ্যাঁ, কোয়াশিয়রকর আর মারাসমাস, এগুলো ছবি তোমরা দেখতে পারো। হ্যাঁ, গুগল করে দেখতে, একজন প্রায় মোটা হয়ে যাচ্ছে, একদম একটু কেমন গঠন তৈরি হচ্ছে। হুম, বা একজন খুবই রোগা হয়ে যাচ্ছে, একদম রোগা পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দু রকমের ডিফেক্ট টাইপের রোগ। হুম, তো একইভাবে ফ্যাটও তোমরা পড়তে পারো। ফ্যাটও একইভাবে, ফ্যাট হচ্ছে আমাদের দরকার, কারণ এগুলো সবই এনার্জি দেয়। এবং ফ্যাট হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এইগুলো দিয়ে তৈরি। যেমন সেটা প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এগুলো দিয়েই তৈরি হয় ফ্যাট। হুম, আবার ফ্যাট হচ্ছে 1 গ্রাম ফ্যাট হচ্ছে 9 ক্যালোরি পাওয়া যায়, যেমন প্রোটিন কার্বোহাইড্রেট 4 ক্যালোরি পাওয়া যায়। হ্যাঁ, আর ফ্যাট থাকে হচ্ছে একইভাবে এই ঘি, বাটার, মিল্ক, চিজ, এগস। হ্যাঁ, এগুলোতে থাকে। তোমরা তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখতে পারো যে যে মাস্টার্ডে কত পরিমাণ ফ্যাট 100 গ্রামে। হম, মানে কোকোনাট, যেমন আমরা নারকেল খাই, নারকেলে ফ্যাট থাকে। কিন্তু তার মানে এই নয় যে 100 গ্রাম যদি নারকেল খেয়ে নিই 100 গ্রাম ফ্যাট পেয়ে যাবো। তার মধ্যে আরো অনেক কিছু আছে, যেটা আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, বুঝতে পারছো? মানে যা, হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে যা খাবে সেটা শুধু ফ্যাট নয়, ফ্যাট খাচ্ছ প্লাস কিছু খাচ্ছ, কত পরিমাণ ফ্যাট আছে তার জন্য আরো জানতে হবে, পড়তে হবে হয়তো, মানে যদি ইন্টারেস্টেড থাকো। এবারে ধরো এগুলো কি করে না, আমাদের বডিতে এনার্জি তৈরি করে, খুবই কমন যেহেতু এগুলো সবই এনার্জি তৈরি করে। হ্যাঁ, তারপরে আমাদের শরীরকে রক্ষা করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে এবং আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে। তারপরে এই যে কোলেস্টেরল আর ব্লাড প্রেশার, এগুলো কন্ট্রোল করে ফ্যাট। মানে বেশি খেয়ে নিলে কোলেস্টেরল বেড়ে যাবে, কম খেয়ে নিলে কোলেস্টেরল কমে যাবে, ব্লাড প্রেশার বিভিন্ন পরিবর্তন হতে পারে। আর কম খেলে এগুলো ওয়েট লসও হয়। হুম, এবারে এই কোলেস্টেরল ঘটিত রোগও হতে পারে ধরো ফ্যাট রিলেটেড, হ্যাঁ, বেশি খেলে। হুম, তো যেটা আমি আজকে যেটা বোঝাতে চাইলাম, মেন কার্বোহাইড্রেট, প্রোটিন ফ্যাট খুবই সংক্ষেপে বললাম। তেমনি তোমরা ভিটামিনস নিয়েও জানতে পারো। আমি
পরে যদি সময় হয় ভিটামিনস নিয়ে একটু বলবো। ভিটামিনস হচ্ছে হিউজ, হ্যাঁ, ভিটামিন বিভিন্ন প্রকারের ভিটামিনস হয়। তাদের এগুলোর ফর্মুলা কেমন, বিভিন্ন ভিটামিনস কে দেখতে যেমন আমরা দেখেছিলাম আহ শসাতে কি থাকে, ক্যারটসে কি থাকে, পেঁয়াজে কি থাকে, রসুনে কি থাকে, ওগুলো একটা কেমিক্যাল। লেবুতে কি থাকে, আপেলে কি থাকে, ওগুলো একটা কেমিক্যাল বা অ্যাসিড। তেমনি ভিটামিনস এক একটা কেমিক্যাল। হম আর একটা স্ট্রাকচার দেখতে হয়, তাদের কত কার্বন থাকে, কতগুলো হাইড্রোজেন থাকে, কতগুলো নাইট্রোজেন, অক্সিজেন, এরকমই নিয়েই তৈরি হয় একটা ভিটামিনস। ধরো ভিটামিনস এর একটা অন্যরকম দেখতে, ডি অন্যরকম দেখতে। হ্যাঁ, তো এগুলো পরে আমরা পড়তে পারি। হ্যাঁ, তো আজকে যেটা বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, সবই ইম্পর্টেন্ট। এবং এদের উৎস, এদের কত পরিমাণ থাকে কত খেলে, হ্যাঁ, এগুলো জানলে, এবং এদের রোগ কি হয়, আমাদের শরীরকে ঠিকঠাক গঠন করতে হলে হম সব ব্যালেন্স করে খেতে হবে। হম বেশি খেলে রোগ আছে, কম খেলে রোগ আছে, এগুলো তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি এখানেই আহ, বন্ধ করছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো কোশ্চেন আছে আজকে। হুম কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, না আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু ইন্টারেস্টেড থাকেও, মানে ধরো কোনো কিছু জিনিস তোমরা দেখলে, বিভিন্ন শাক সবজি খাচ্ছ, এটা কেন তিতে, এটা কেন টক, তার মানে কি ওতে কোনো না কোনো কেমিক্যাল আছে। তুমি গুগল করতে পারো যে এটা খেলাম কেন টক, কি কেমিক্যালের জন্য টক, এটা খেলাম কেন এটা ঝাল, এটা খেলাম কেন এটা মিষ্টি, এটা খেলাম এটা অন্যরকম একটু কেমন লাগলো। তো কোনো না কোনো কম্পাউন্ডের জন্য হচ্ছে। হম তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা লিস্ট করতে পারো, যদি সময় থাকে, অবসর সময় তোমরা এগুলো দেখতে পারো। দিয়ে লিস্ট করে আমাকে পাঠাতে পারো যে আমি এগুলো দেখছি। হ্যাঁ, কারণ আমরা আমরা ইভালুয়েশন করব আহ, বিভিন্ন সাবজেক্টের ওভারঅল একটা পারফরমেন্স আমরা ডিসাইড করছি। যেমন আমরা দেই না বেস্ট অফ দ্য ইয়ার, তেমনি আমরা শুরু করছি আবার। আহ, পরীক্ষা টরীক্ষা হবে তোমাদের সব সাবজেক্টে, যেগুলো যেগুলো তোমরা পড়ছো। হম ধীরে ধীরে সেগুলোতে পরীক্ষা হবে, সেগুলো জানানো হবে। তো তো এগুলো হচ্ছে ক্লাস পার্টিসিপেশন। তোমরা যে ক্লাসে শুনছো, কিছু করছো, যে ইন্টারেস্ট দেখাচ্ছ, সেগুলো আর কি। তো তোমরা যদি কিছু শাক সবজি ফল মূল এমন কিছু দেখছো, দিয়ে তার ভিতরে কি আছে জানছো, সেগুলো নাম কি কেমিক্যাল আছে, এগুলো ছবি টবি তুলে পাঠাতে পারো যদি তোমাদের সময় টময় থাকে। কেমন? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে আজকে। ওকে, তাহলে বাই। হ্যাঁ।